শুভ শহরের ব্যস্ত জীবন ছেড়ে রাহুলের গ্রামের প্রাকৃতিক ও শান্তি উপভোগ করতে এসেছে। রাহুল তাকে নিতে গ্রাম থেকে শহরের বাস স্ট্যান্ডে আসে। গ্রামের দিকে রওনা দেওয়ার সময় শুভ দেখে রাস্তার দুই ধারে কেবলই ধান ক্ষেত। এক সময় রাস্তা ক্রমশ সরু হতে থাকে। আরে ভাই, তোমার গ্রামের রাস্তা তো দেখছি গল্পের মতো, চারিদিকে ধান আর নারকেল গাছ, কিন্তু মানুষ কোথায়? মানুষ আছে, তবে শহরের মতো ভিড় নেই। আমার গ্রাম শান্ত, কিন্তু এখানে এমন কিছু রহস্য আছে যা শহরের লোক বুঝবে না। রহস্য আবার কিসের? ভূত পেতের গল্প শোনাবে নাকি? হ্যাঁ, শুনবি তো? সত্যি কথা, গল্প নয়, সত্য। কিন্তু আমাদের গ্রামে বটগাছ নিয়ে ভয়ানক কাহিনী আছে। সন্ধ্যার পর ওখানে কেউ যায় না। তাই না? আমাকে ভয় দেখাচ্ছিস? চল আগে গ্রামে যাই, তারপর তোর ভূতের ব্যবস্থা হবে। গ্রামে পৌঁছানো, গ্রামের পরিবেশ যেন দিনের আলো ফুরোনোর সাথে সাথে বদলে যাচ্ছে। গাছের ছায়াগুলো দীর্ঘ হয় আর হাওয়ার শোষ শব্দ বাড়তে থাকে। রাহুল, তোর গ্রামে এত গাছ, এত সুন্দর প্রকৃতি, কিন্তু সবার মুখ এত গম্ভীর কেন? যেন কিছু লুকিয়ে রেখেছে। সবাই লুকিয়ে রাখতে চায় না ভাই। ভয় এমন একটা জিনিস যা মানুষকে চুপ করিয়ে দেয়। সন্ধ্যায় তারা গ্রামের এক চায়ের দোকানে যায়। সেখানে কয়েকজন বৃদ্ধা বসেছিল। রাহুল তাদের সঙ্গে শুভকে পরিচয় করিয়ে দেয়। আপনারা জানেন, আমি শহরের ছেলে, এই গ্রামটা দেখতে এসেছি। রাহুল বলছে এখানে একটা বটগাছ আছে, আর সেটা নিয়ে নাকি ভয়ানক কিছু ঘটনা ঘটে। এটা কি সত্যি ঘটনা? তুমি শহরের ছেলে, তাই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমরা যারা এই গ্রামে জন্মেছি তারা জানি ওই বটগাছটা অভিশপ্ত। সেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। কিন্তু কেমন করে এসব ঘটনা ঘটে? কাউকে কি কখনো ওখানে কিছু করতে দেখেছেন? একজন বৃদ্ধা চুপচাপ বসেছিলেন। হঠাৎ তিনি মুখ খুলেন। আমি একবার দেখেছি, আমার ছোট ভাই গাছতলায় গিয়েছিল। তার মনে হয়েছিল ওখানে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই রাতে সে বাড়ি ফিরতে পারল না। পরের দিন আমরা তার মৃতদেহ পেলাম, চোখ দুটো খোলা আর মুখ বিকৃতি। তখন থেকেই আমরা ওই জায়গা এড়িয়ে চলি। তাহলে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার চাচা। রাত বাড়ছে। রাহুল আর শুভ বাড়িতে ফিরে আসে। তুই বলেছিলি গ্রামের লোকজন অনেক সরল হয়, কিন্তু তোর গ্রামের লোকেরা কেমন যেন? এই গল্পগুলো কি বিশ্বাস করার মতো? তুই নিজেই বলেছিলি প্রমাণ তারা কিছুই বিশ্বাস করবি না। ঠিক আছে, আমি তোর সঙ্গে যাব, তবে কিছু হলে আমি কিন্তু দায়ী থাকবো না। আচ্ছা ঠিক আছে, চল। আমি যাব, কিসের ভূত পেত তা দেখে আসি। রাত 10টা। শুভ আর রাহুল হাতে টর্চ নিয়ে গাছের দিকে যায়। তা সে শীতল হিমেল ভাব, পেঁচাদের ডাক কানে আসে। হঠাৎ গাছের কাছাকাছি গিয়ে একটা অদ্ভুত গন্ধ পায় তারা। এই গন্ধটা এমন যেন পচে গেছে। তুই টের পাচ্ছিস? হ্যাঁ, কিন্তু গাছটা দেখে তো স্বাভাবিকই মনে হচ্ছে। তারা কিছুক্ষণ অপেক্ষা করে। হঠাৎ শুভ দেখে গাছের ডাল থেকে একটা সাদা কাপড়ের মতো কিছু ঝুলছে।
রাহুল, ওটা দেখ, ওটা কি ছায়া নাকি সত্যি কিছু ঝুলছে? চল চল, পালা তাড়াতাড়ি। তারা পেছনে ফিরে দৌড়তে যায়। ঠিক তখনই একটা শীতল বাতাস তাদের ঘিরে ফেলে। বাতাসের মধ্যে একটা নারীর কান্নার শব্দ শোনা যায়। শুভ আর রাহুল কোনোদিক না তাকিয়ে দৌড়। পরের দিন সকালে তারা গ্রামের পুরোহিতের কাছে যায়। পুরোহিত তাদের শোনায়, এই গাছের নিচে বহু বছর আগে গ্রামের মোড়লের অন্যায়ের কারণে এক বিধবা নারী প্রাণ হারিয়েছিল। তার আত্মা শান্তি পায়নি। তোমরা ওখানে যে ভুল করেছো, সেই নারীর আত্মা প্রতিশোধ নিতে চায়। যতদিন না তার শান্তি হয়, ততদিন এমনটাই চলবে। পুরোহিত তাদের পরামর্শ দেন সেই নারীর নামে পূজা করতে এবং ক্ষমা চাইতে। আর রাহুল গ্রামের লোকজনকে একত্রিত করে পূজার আয়োজন করে। পূজার পর রাতের দিকে শুভ ও রাহুল গাছের দিকে তাকিয়ে দেখতে পায় সাদা ছায়াটি ক্রমশ অম্লান হয়ে যাচ্ছে। তুই দেখেছি, ওটা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। হয়তো সে শান্তি পেয়েছে। কিছুদিন পর যায়, বটগাছ থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। শুভ আর রাহুল ভেবেছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু দুদিন পর গ্রামের এক যুবক রমেশ সকালে কাজ করতে গিয়ে মাঠের কোণায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। রমেশ তো পূজায় গিয়েছিল, তাহলে তার সঙ্গে এমন হলো কেন? আমরা কি সত্যি ওই আত্মাকে শান্ত করতে পারিনি? গ্রামের পুরোহিত দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রমেশকে জিজ্ঞাসা করলে সে জানায় রাতের বেলায় এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখেছি এক নারী আমাকে ডেকে বলছে, আমার কাজ এখনো শেষ হয়নি, প্রতিশোধ নেওয়া বাকি আছে। পুরোহিত বিষয়টা গুরুত্ব দিয়ে বলেন, এটা হতে পারে যে আমরা কেবল আংশিক শান্তি দিয়েছি। হয়তো তার গল্পের শেষটুকু এখনো অজানা। শুভ আর রাহুল সিদ্ধান্ত নেয় পুরো ঘটনা খুঁজে বের করবে। তারা গ্রামের বৃদ্ধার কাছে যায়, যিনি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। সেই নারীর নাম ছিল কামিনী। সে ছিল গ্রামের সুন্দরী নারী। মোড়ল তাকে জোর করে নিতে চেয়েছিল, কিন্তু কামিনী তার আত্মসম্মান রক্ষা করতে মোড়লের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তখনই মোড়ল তাকে ডাইনি বলে দোষারোপ করে এবং গ্রামের লোকজনের সামনে তাকে জীবন্ত দাঁড়িয়ে দেয়। কিন্তু এই প্রতিশোধের অর্থ কি? সে কি কেবল মোড়লের পরিবারের বিরুদ্ধে? না, মোড়ল মরার পর তার বংশধররা এখনো গ্রামে বাস করছে। তার বংশধরদের মধ্যে এই অভিশাপ রয়ে গেছে। রাহুল আর শুভ এখন বুঝতে পারে গাছ কাটা বা পুজো যথেষ্ট নয়, তাদের পুরো সত্য উন্মোচন। শুভ ও রাহুল জানতে পারে মোড়লের একমাত্র জীবিত বংশধর ভাস্কর গ্রামের ধনী জমিদার, কিন্তু লোকজন তাকে ভয় পায় কারণ সে তার দাদার মত। তাহলে কি কামিনীর আত্মা? মনে হয় তাই, কিন্তু ভাস্কর তো কোনোদিনই ভুল স্বীকার করবে না। কিভাবে আমরা এটা সামলাবো? তারা ভাস্করের বাড়িতে যায়।
প্রথমে ভাস্কর তাদের কথা শুনতে চায় না, কিন্তু শুভ তাকে মোড়লের অন্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়। ভাস্কর, তুমি যদি সত্যি চাও গ্রামের এই ভয় শেষ হোক, তাহলে তোমাকে দাদার পাপের জন্য ক্ষমা চাইতে হবে। আমার দাদা যা করেছে সেটা তার সময়ের নিয়ম, আমি কেন ক্ষমা চাইব? শুভ ও রাহুল ভাস্করকে ভালোভাবে বুঝিয়ে নিতে সক্ষম হয়। সেই রাতে শুভ, রাহুল এবং ভাস্কর গাছের তলায় যায়। তারা পূজার আয়োজন করে। ঠিক তখনই হঠাৎ ঝড় ওঠে, বাতাসে কান্নার শব্দ আবার ভেসে আসে। শুভ সাহস করে চিৎকার করে বলে, কামিনী, যদি তুমি সত্যিই এখানে থাকো তবে আমাদের সামনে এসো, আমরা তোমার কষ্ট বুঝতে চাই। এমন সময় একটি সাদা ছায়া ধীরে ধীরে গাছ থেকে নেমে আসে। এবার আর তা ভয় দেখায় না। ছায়াটি আকার নেয় এক নারী। আমি শান্তি চাই, কিন্তু আমার অভিশাপ মোড়লের বংশধর কারণে রয়ে গেছে। যদি ভাস্কর সত্যিই ক্ষমা চায় এবং আমার স্মৃতিকে সম্মান করে, তবেই আমি মুক্তি পাব। ভাস্কর ভয় পেয়ে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে, আমি দুঃখিত, আমি আমার দাদার পাপের ভার নিতে চাই না। কামিনী, তুমি শান্তি পাও। আমি তোমার স্মৃতির জন্য এই জমিতে একটা মন্দির বানাবো। তাই না? সত্যি করবি তো, নাকি তোর দাদার মতো গ্রামের মানুষদের ধোকা দিবি? হ্যাঁ, না কামিনী, আমি তোমাকে কথা দিচ্ছি, সত্যি তোমার নামে একটা মন্দির বানাবো। ঠিক আছে, তাহলে তোকে ক্ষমা করে দিলাম। তারা পূজা শেষ করলে কামিনীর আত্মা ওই গাছ ছেড়ে চলে যায়। পরের দিন ভাস্কর মন্দির বানানোর ঘোষণা। লোকজন একত্র হয়ে এই কাজ শুরু করে। সেই রাতে কামিনীর আত্মা শুভ স্বপ্নে আসে। তোমার সাহস আর মানবিকতার জন্য আমি মুক্তি পেলাম। তুমি আর তোমার বন্ধুকে জানাই ধন্যবাদ। তারপর থেকে গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। বটগাছটি রয়ে যায়, কিন্তু এবার তা গ্রামবাসীর কাছে ভয়ের নয়, বরং কামিনী সাহসের প্রতীক হয়ে ওঠে। শুভ ও রাহুল গ্রাম থেকে ফিরে যায় জীবনের এক নতুন শিক্ষা নিয়ে। মানুষ যতই আধুনিক হোক, অতীতের অন্যায় মুছে ফেলা যায় না। একে হ্যাঁ, আমরা যদি কামিনীর জন্য এটা না করতাম, তার কষ্ট কখনোই শেষ হতো না।